প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আইসিটি স্যার শাহাবুদ্দিন তোমাদের জন্য আইসিটি বিষয়ের উপর ভিত্তি করে একটা কোর্স রেডি করতেছি। তো প্রথম অধ্যায় থেকে শুরু করে সকল অধ্যায় একদম আমি তোমাদের হাতের মুঠোয় এনে দেবো। তো আমার বিশ্বাস, যদি তোমরা মনোযোগ সহকারে এই কোর্সটি করে থাকো তাহলে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। পরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি ক্রায়োসার্জারি। আচ্ছা, ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি কি? সার্জারি শব্দটির অর্থ হচ্ছে চিকিৎসা, এটা তোমরা সবাই বুঝতেছো। ক্রায়ো শব্দের অর্থ কি? ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে খুবই ঠান্ডা, মানে শুধু ঠান্ডা না, তাহলে খুবই ঠান্ডা। এবার আবিধানিক অর্থে অর্থ দাঁড়ালো ক্রায়োসার্জারির অর্থ খুবই ঠান্ডা চিকিৎসা, তাই তো? আচ্ছা, খুবই ঠান্ডা চিকিৎসা বললে কি হবে? আমি একটু ব্যাখ্যা করে বুঝাই, এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবে। ক্রায়োসার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা খুবই শীতলীকরণ অর্থাৎ নিম্ন তাপমাত্রার মাধ্যমে আমাদের শরীরের অসুস্থ অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করে। তাহলে ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা খুবই শীতলীকরণ বা নিম্ন তাপমাত্রার মাধ্যমে আমাদের শরীরের অসুস্থ অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করে, তাকে ক্রায়োসার্জারি বলে। এই ক্রায়োসার্জারি সাধারণত -41°C কাজ করে থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম বেশি করানো হয়। তো এবার ধরো ক্রায়োসার্জারিটা কি, যদি আরেকটু সহজ করে বলি যে কি চিকিৎসা এটা। এটার মাধ্যমে বর্তমানে ক্যান্সার নিরাময়, তারপরে আরো জটিল রোগের অপারেশন মানে চিকিৎসা করা হয়। যেমন ধরো এটা কিভাবে আবিষ্কার করা, আমি একটু একটু বলি, বুঝাই বলি, জাস্ট মনোযোগ সহকারে শোনো, অনেক কিছু বুঝতে পারবে। বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা করা যায়। কারণ হচ্ছে তোমরা আইসিটি পড়তেছো, এখানে মানবিকের স্টুডেন্ট আছো, ব্যবসা অর্থাৎ কমার্স স্টুডেন্ট আছো, সায়েন্সের। আমরা তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়তেছি, আমরা তো ডক্টর না, তাহলে আমাদের কেন এই চিকিৎসা চিকিৎসা পড়াচ্ছে? এটা একটা প্রযুক্তি টেকনোলজি চিকিৎসা, তাই তোমাদেরকে পড়াচ্ছে। আমি একটু বুঝাই বলি। ধরো যখন মানুষকে অপারেশন করে, যখন কোনো কিছু কেটে ফেলে অঙ্গ প্রত্যঙ্গ, আচ্ছা তখন তাকে অজ্ঞান অচেতন করে না, তখন কি সে টের পায়, ব্যথা অনুভব করতে পারে? পারে না। তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলানো হয় বা যখন কাটা হয়, তখন সে যদি অনুভব করতে না পারে, তখন তাকে যত ঠান্ডায় দেওয়া হোক না কেন, অজ্ঞান করে সে টের পাবে না বা তার ক্ষতি হবে না। কিন্তু মনে রাখবা, আমরা যখন অজ্ঞান হই বা অচেতন হই, আমরা অজ্ঞান হই, কিন্তু আমাদের এই কোষের নিচে অর্থাৎ এই চামড়ার নিচে রক্তকণিকার ভিতরে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলো থাকে, তারা কিন্তু অজ্ঞান হয় না, তারা কিন্তু রক্তকণিকার সাথে চলাচল করে। এই হচ্ছে মজার বিষয় যে এইবার ডক্টররা অর্থাৎ বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার একটা কৌশল পেয়ে গেলাম। কেমন? ধরো এই পাশের একটা রুমে তোমরা টেকনোলজির মাধ্যমে ওইটার তাপমাত্রা করলা হচ্ছে -41°C। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। -41°C সম্পর্কে ধারণা আছে তোমাদের? একটু বলি। এই মুহূর্তে আমার এই রুমে তোমার তাপমাত্রা হচ্ছে 28 বা 29°C, অর্থাৎ খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা লাগতেছে না। শীতকালে আমরা দেখি যে তাপমাত্রা যখন 17-15 নেমে আসে, তখন আমাদের শীতের পোশাক পরা লাগে। যখন 10-11 হয়, তখন শৈত্যপ্রবাহ পড়ে, অর্থাৎ ফ্যানে উঠা যায় না, প্রচন্ড বাতাস, হাত পা কাঁপতে থাকে। আমেরিকার কিছু কিছু প্রদেশে -0°, অর্থাৎ মানে 0° বা -1 নেমে আসে তাপমাত্রা, তখন ওইখানে বরফ পড়ে। আচ্ছা, আমেরিকা কি আমাদের থেকে গরিব? না, অবশ্যই না, বড় লোক। কিন্তু ওদের ঘরগুলো টিনের চালার মতো কেন বলতো? ওদের ঘরগুলো টিনের চালার মতো এই কারণেই যে ধরো যদি ওই টিনের চালার মতো ঘরগুলো না করতো, তাহলে ওই যখন 0° হইতো, তখন ওই বরফ পড়ে। এরকম সমতল বিল্ডিং হইলে বরফ পড়ে ওর উপরে পাহাড় জমে যেত, বিল্ডিং ধসে যেত, যার ফলে ওরা টিনের চালার মতো ঘর করে, অর্থাৎ তুষারটা পড়ে আস্তে আস্তে গড়ে গড়ে চলে যায়। তাহলে 0° হলে তোমার তুষার পড়ে। তোমাদের বাসায় যে ফ্রিজ আছে, ফ্রিজের তাপমাত্রা কত থাকে? -17 বা -18° এরকম থাকে। তো -18°তে যদি মাছ মাংস রাখো, এটা সুটাইতে 1 ঘন্টা লাগে। তো -41° যদি তাপমাত্রা করা হয়, তাহলে কেমন হইতে পারে রুমটার অবস্থা? এবার ধরো আমাকে তোমরা অজ্ঞান না করে যদি -41° তাপমাত্রার ভিতরে আমি তো মারা যাবো। মানে ফ্রিজের ভিতরে যদি আমার ঢুকায়, আমাকে বাঁচবো না, অত ঠান্ডা আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমাকে অজ্ঞান করে দিলে আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ অজ্ঞান করে হাত পা কাটলে যদি টেন না পাই, ঠান্ডায় আমার কি হবে? বোঝার চেষ্টা করো। এবার আমাকে অজ্ঞান করে ধরো ওই -41° ওই রুমে দিচ্ছ, দেওয়ার পর আমি তো অজ্ঞান, কিন্তু আমার ওই যে ভিতরে যে
রক্তকণিকা বা এই কোষের নিচে যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে তারা তো অজ্ঞান না। আমাকে যখন ওই রুমে দিছো আমি তো অচেতন, কিন্তু ওরা যখন সচেতন মানে চলতেছে, ওরা ওই ঠান্ডা -41 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে না পেরে ওরা ভিতরেই মারা গেছে। কিছুক্ষণ পর আমাকে বের করে এনে হিট টিট দিয়ে, ধরো রোদে হিট টিট দিয়ে আমাকে জ্ঞান ফিরালে। এবার মজার বিষয় হচ্ছে আমি জ্ঞান ফিরে পেলাম, কিন্তু আমার ওই কোষের নিচে যে ব্যাকটেরিয়া যে ভাইরাস গুলো আছে সেগুলো কিন্তু আর জ্ঞান ফিরে পেল না। এই হচ্ছে ক্রায়োসার্জারি, অর্থাৎ খুবই ঠান্ডা শীতলীকরণের মাধ্যমে এক ধরনের চিকিৎসা পদ্ধতি। জাস্ট আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালাম যে ক্রায়োসার্জারি কেমন ধরনের চিকিৎসা পদ্ধতি। তো এটা মাধ্যমে ক্যান্সার নানান রোগের চিকিৎসা করা হয়। তো এইভাবে যদি তোমাকে একটা উদ্দীপক সাজিয়ে একটা প্রশ্ন করে, আমার বিশ্বাস তুমি এখন ক্যাচ করতে পারবা যে উদ্দীপকে কি বলছে বা কোনটাকে ইঙ্গিত করেছে। আর একটা প্রশ্ন দেখি সেটাও তোমরা পারো কিনা। এটাও পারবে, কারণ এই আলোচনাটা যদি তোমরা শুনে থাকো তাহলে এটাও পারবে। এই প্রশ্নটি 2018 সালে প্রায় সকল বোর্ডে আসছে। এস সাহেব একজন বড় ব্যবসায়ী, তার অফিসের কর্মচারীদেরকে একটি সুইচের হাতে চাপ দিয়ে উপস্থিত নিশ্চিত করতে হয় এবং কারখানায় প্রবেশ করার জন্য শ্রমিকরা মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। এটাও কিন্তু বায়োমেট্রিক্স ইঙ্গিত করেছে। এস সাহেবের কপালে টিউমার অপারেশন করতে গেলে ডাক্তার সাহেব কোনো রক্তপাত ছাড়াই একটি বিশেষ পদ্ধতিতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় টিউমার অপারেশন করে দেন। মানে এস সাহেবের কপালে একটা টিউমার হয়, কোনো ধরনের রক্তপাত ছাড়াই ওই টিউমারটার অপারেশন করে কিভাবে? নিম্ন তাপমাত্রার মাধ্যমে। তাহলে নিম্ন তাপমাত্রার মাধ্যমে কোন প্রযুক্তিটার ইঙ্গিত করেছে বলতো? ক্রায়োসার্জারি ইঙ্গিত করেছে। এই যে তুমি যখন উদ্দীপকটা পড়ে ক্যাচ করতে পারছো যে এটা ক্রায়োসার্জারি ইঙ্গিত করেছে, তাহলে তুমি অনেক কিছু লিখতে পারবা। যেমন এটার উপরে প্রশ্ন সাজিয়েছে, কত বলছে রোবোটিক্স কি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। তো রোবোটিক্স কি, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো, এটা তোমরা আমার ওই পিডিএফ এর ক এবং খ ভিতর পেয়ে যাবা। ঠিক আছে। গতে বলছে উদ্দীপকের আলোকে এস সাহেবের টিউমার অপারেশনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। আমরা ফার্স্টে লিখবো উদ্দীপকের আলোকে এস সাহেবের টিউমার অপারেশনে ক্রায়োসার্জারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন যদি তুমি ক্রায়োসার্জারি সম্পর্কে ধারণা না থাকতো, আইডিয়া করতে না পারতো, উদ্দীপকটা যদি ক্যাচ করতে না পারতো যেটা ক্রায়োসার্জারি, তাহলে তুমি এখন দেখা যাচ্ছে এই প্রশ্নটা লেখাও দরকার, লিখতাও, বানিয়ে কিভাবে লিখতা? উদ্দীপকের আলোকে এস সাহেবের টিউমার অপারেশনে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করা হলো বলে আল্লাহ নামে শুরু করছো, 2-3 পেজ লেখছো, কোথাও ক্রায়োসার্জারি লেখা নাই, তুমি মার্ক কি পাবে? পাবে না। এখন যখন তুমি এই উদ্দীপকটা পড়ে বুঝতে পারছো যে নিম্ন তাপমাত্রা হচ্ছে ক্রায়োসার্জারি, তখন কিন্তু তুমি অনেক লিখতে পারবা, বানিয়ে কোনো গাইড লাগবে না। তাহলে কিভাবে লিখবো? উদ্দীপকের আলোকে এস সাহেবের টিউমার অপারেশনে যে প্রযুক্তি ব্যবহার করেছে সেটি হচ্ছে ক্রায়োসার্জারি। দাড়ি ক্রায়োসার্জারি বলতে বোঝায়, ক্রায়োসার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা খুবই নিম্ন তাপমাত্রা বা শীতলীকরণের মাধ্যমে আমাদের শরীরের অসুস্থ অস্বাভাবিক কোষগুলো ধ্বংস করে। তারপর দাড়ি ক্রায়োসার্জারি সাধারণত -41 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে থাকে। এবার তুমি বানিয়ে লেখো যে উদ্দীপক এস সাহেব একজন বড় ব্যবসায়ী, তার কপালে একটা টিউমার হয়, তিনি ডক্টরের কাছে যান, ডক্টর কোনো প্রকার রক্তপাত ছাড়াই নিম্ন তাপমাত্রা ব্যবহার করে অপারেশন করে দেন। এই নিম্ন তাপমাত্রা প্রযুক্তিটি হচ্ছে ক্রায়োসার্জারি, ইত্যাদি তুমি লিখে দিলা, তুমি কিন্তু 3-3 পেয়ে গেলা। আচ্ছা, ঘ নম্বরে বলছে উদ্দীপক এস সাহেবের অফিসের উপস্থিত নিশ্চিত ও কারখানায় প্রবেশের প্রক্রিয়ার মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? একটা হচ্ছে মনিটরের দিকে তাকালে দরজা খোলে, আর একটা হলো আঙ্গুলের ছাপ দিলে। তাহলে অবশ্যই আঙ্গুলের ছাপটা বহুল ব্যবহৃত, কারণ এটা সহজে সেটআপ দেওয়া যায়, খরচ কম ইত্যাদি। তো জাস্ট এই যে তুমি যে বুঝে গেছো যে এটা বায়োমেট্রিক্স ইঙ্গিত করেছে, এটাই যথেষ্ট। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে, এখান থেকে সৃজনশীলও আসবে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন আসবে। অতএব প্রতিটা অধ্যায় গুরুত্বপূর্ণ, তুমি এখানে কোনো অধ্যায়কে ছোট করে দেখতে পারো না। তবে আমরা সবসময় বলি যে তোমরা অঙ্ক দেওয়ার চেষ্টা করবে। কোনো কারণে যদি 5টা অঙ্ক দিতে না পারো, 8টির মধ্যে 5টি যদি অঙ্ক দিতে না পারো, তখন বিপদের সঙ্গী হিসাবে এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে সাপোর্ট দিবে। ঠিক আছে। তো এই করা টপিক সম্পর্কে যদি আইডিয়া এবং ধারণা রাখতে পারো, তাহলে এই প্রথম অধ্যায় হতে যে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু তুমি ক্যাচ করতে পারবে এবং কিছু না কিছু লিখতে পারবা। এই ছিল প্রথম অধ্যায়ের বেসিক আলোচনা। আর এগুলো তোমরা একটু বাসায় নিজেরা একটু বেশি করে প্র্যাকটিস করে, বেশি করে একটু সময় করে একটু পড়ো। তোমরা এই টপিকগুলো একটু নিজেরা পড়লেই দেখবা যে এখান থেকে বহু নির্বাচনী এবং সৃজনশীল যেভাবে প্রশ্ন তুমি কিছু না কিছু লিখতে পারো। তো আমাদের টার্গেট হচ্ছে অঙ্ক দেওয়ার জন্য। তো পরবর্তী স্টেপে তোমরা আস্তে আস্তে এরকম ধারাবাহিকভাবে সকলটুকু করো। অর্থাৎ আমি তোমাদের শুরুতেই বলছি যে আমার কোর্সটি যদি তুমি মনোযোগ সহকারে সম্পূর্ণ করো, তাহলে আইসিটি তার কোনো সমস্যা থাকবে না।
তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে তোমরা প্রবেশ করো, এভাবে ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায় পর্যন্ত শেষ করো। ইনশাআল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না।